বলেন তো, আমি বুঝলাম না, সেনাপ্রধানের ভাষণটা আমিও অপেক্ষা নিয়ে তো শুনছিলাম, যখন উনি দুবার যখন বললেন জামাত তো আইনত তখন নিষিদ্ধ ছিল, বাংলাদেশের আইন অনুযায়ী জামাত তখন নিষিদ্ধ দল, তো সেনাপ্রধান কোন বিবেচনায় নিষিদ্ধ দলকে ডাকলেন? এখানে মূল ব্যাপারটা হলো যে আমি যতটুকু আন্দাজ করতে পারি যে ওই ক্যান্টনমেন্টে যারা গিয়েছেন সেদিন সামহাও সেনা সদর দপ্তর হোক, ডিজিএফআই হোক, এনএসআই হোক, দীর্ঘদিন তাদের সঙ্গে এদের একটা সম্পর্ক জানাশোনা আছে, সেটা অম্ল মধুর, ভালো হোক মন্দ হোক আছে। ফলে কি হলো, ওইরকম একটা ক্রাইসিস মোমেন্টে যদি কারোর সাথে সম্পর্ক না থাকতো, পূর্ব পরিচয় না থাকতো, ট্রাস্টওয়ার্দি না থাকতো, তাহলে কেউ সেখানে যেত না। তো আমি তো জামাতের আমিরের নম্বরই আমার কাছে নেই, আমার সাথে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওনার কোনো পার্সোনাল নম্বর নেই, উনি আমার বাসায় এসেছেন, তারপরেও ওনার কোনো পার্সোনাল নম্বর নেই। তাহলে সেনাপ্রধানের কাছে যদি ওনার পার্সোনাল নম্বর থাকে যে 1 ঘন্টার নোটিশে তাকে দেখা যায়, তাহলে বোঝা গেল যে আমার সাথে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক আরো ভালো। ওনার সাথে গেল কি করে? আমি যে এখনো ওপেন এয়ারে বললাম যে ওনার সাথে ওনার না, আমি সেই 2009 সাল থেকেই জামাতের যত নেতা আছেন, তো সেই নেতাদের মধ্যে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে এই আমাদের প্রজন্মে তারা যাদেরকে সম্পর্ক রাখা, নিয়মিত সম্পর্ক রাখে, তার মধ্যে আমি একজন। তো সেই আমার কাছে আপনি তো সেই সময় জামাতি খেতাবও পেয়েছিলেন, আপনাকে জামাতি কাদের মোল্লাকে নিয়ে আপনাকে জামাতি আত্মীয়, জামাতের কাদের মোল্লার আত্মীয় আপনি, আমার যতদূর মনে পড়ে ওই সময়কার কথা, এরকম নানা অভিযোগও আপনাকে নিয়ে উঠেছিল। তখন আওয়ামী লীগের লোকজন যারা আমার সঙ্গে পেরে উঠছিল না, তারা সবাই বলতো যে এই ছেলেটা নামাজ পড়ে, কথায় কথায় আরবি বলে, তো এটা বোধহয় জামাতের বংশ, মাঝে মাঝে টুপিও পরে। হ্যাঁ হ্যাঁ, হয়তো জামাতের বংশ। তো কাদের মোল্লা, যেহেতু কাদের মোল্লার পক্ষে কথা বলেছিলাম, এই বলে কাদের মোল্লার আত্মীয়, তো তখন তারা সেই জিনিসগুলো বলেছিল। আবার যে এখন আসলে আপনার কেউ হয় না, আমার কিছু কেউ কিছু। আমরা শুনছিলাম যে কাদের মোল্লার এলাকায় আপনারা বড় হয়েছেন, এরকম সামথিং। আমার এলাকাতে কাদের মোল্লা বড় হয়েছেন, আমার দাদার বাড়িতে উনি লজিং থাকতেন। কাদের মোল্লার তারা কাম ফ্রম ভেরি পোর ফ্যামিলি, ওখানে সাধারণ ওখানে মানে আমাদের যে পরিবারটা, সেই পরিবারে উনি 60-এর দশকে আমার এক দাদা ছিলেন, সেই চরমকেন্দ্রের পীর সাহেব, ওই বাড়িতে উনি লজিং থাকতেন, এবং ওই আমার দাদার যে আমার যে ফুফু চাচা, তাদেরকে তিনি পড়াতেন, এবং ওখানে একটা স্থানীয় হাই স্কুল, সেখানে শিক্ষকতা করতেন। তো এই সময়তে আমার তখন জন্মও হয়নি, আমরা তো 67-তে জন্ম, 1967 জন্ম, আর এই ঘটনা ঘটেছে উনি হয়তো 62-63 সনে ওই বাড়িতে লজিং থাকতেন। আমরা শুনতাম যে কাদের মোল্লা এই বাড়িতে লজিং থাকতেন। উনি খুব মেধাবী ছিলেন, ভালো ছাত্র ছিলেন। তো আমাদের দেশে ধরেন গরিব মানুষের সন্তান খুব ভালো লেখাপড়া করলে সবাই তাকে ওইভাবে ভালোবাসতো। তো ওই যে লজিং থাকার একটা ব্যবস্থা ছিল, মানে হচ্ছে কি আপনার রক্তের সম্পর্ক না থাকলেও আসলে একটা সামাজিক সম্পর্ক ছিল। না, সামাজিক সম্পর্ক ছিল, মানে সামাজিক সম্পর্ক কোন সম্পর্ক ছিল না, আমি জানতাম যে উনি ওই বাড়িতে আমার দাদা মানে কি আমার দাদির ভাই। তো দাদির ভাই, এখন দাদির ভাই কিন্তু দূর সম্পর্ক, মানে আমার মনে করেন যে আমার দাদা বলতে দাদার ভাই, যেমন দাদার ভাই যত কাছে এক বাড়িতে থাকে, দাদির ভাই তো ভিন্ন বাড়িতে থাকে। তো উনি যেই বাড়িতে লজিং থাকতেন সেটা হলো আমার দাদির ভাইয়ের বাড়িতে থাকতেন। তো যার জন্য এটা। কিন্তু ওই সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে কেন অবস্থান নিয়েছিলেন? কে? আপনি? না, যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে আমি কখনো অবস্থান নিই, আমি সবসময় পক্ষে অবস্থান নিচ্ছি। আমি শুধুমাত্র যে কথাটা তখন বলেছিলাম যে কাদের মোল্লাকে যেভাবে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ব্যাপারে বলেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় তিনি ওই যে আমার দাদার বাড়িতে চরমকেন্দ্র, ওই বাড়িতে আবার ওই মুক্তিযুদ্ধের সময় তিনি গিয়েছিলেন, অর্থাৎ পুরো সেই মুক্তিযুদ্ধকালীন সময়টাতে তিনি আসলে সদরপুরেই ছিলেন। যার জন্য উনি সদরপুরে ছিলেন, ওই বাড়িতে ছিলেন, এটা তো ওখানে হাজার হাজার মানুষ সাক্ষী আছে। তো ওই কথাটা আমি বলেছি যে ওইটাই, কিন্তু তাকে বলা হয় তিনি কসাই কাদের মিরপুরে এতটা খুন করেছেন। ইটস নট আ ফ্যাক্ট, ইটস নট আ রিয়ালিটি, এটা সত্য নয়। আমি এই কথাটা তখন বলেছি শেখ হাসিনার জমানাতে। আপনি বুঝতে এখন কি মনে হয়? এখন মনে হয় না, এটাই ফ্যাক্ট। এবং ওখানে ওই যে আমার যে দাদার যে বড় ছেলে, এইসব কারণে আপনাকে জেলে যেতে হয়েছে। 64 জেলায় আপনার বিরুদ্ধে মামলা হয়েছিল আমার মনে আছে। আপনার বিরুদ্ধে লেখালেখির কারণে না, এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, আপনাদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওটা একটা লেখা লিখছিলাম
একটা সুন্দরী সুজানা, দুই বিরুদ্ধে এক উকিল। মানে ওখানে ঢাকা বারে একটা মামলা হয়েছিল, আর হলো সিলেট বারে আর রাজশাহী বারে, এই তিনটা মামলা হয়েছিল। এটা এই কারণে না, ওটা অ্যাডভোকেটরা, ওখানে একটা প্রসঙ্গ ছিল যে একটা আমেরিকান একটা কৌতুক ছিল, যেটা ওখানে আমেরিকার ওই লয়ারদেরকে নিয়ে একটা কৌতুক ছিল। তো এখন আইনজীবীদেরকে নিয়ে আমি টোটাল লেখাটা লিখেছিলাম এবং শেষে ওই কৌতুকটা বর্ণনা করেছিলাম। ওই কারণে ঢাকা বারের যারা অ্যাডভোকেট তারা মনে করেছিলেন যে উকিলদেরকে অপমান করা হয়েছে, এই জন্য তারা মামলা দিয়েছেন। এর সাথে অন্য কোনো ঘটনা জড়িত না। এবং এই ঘটনা কিন্তু জেলে যেতে হয়েছে, তো ধরেন এই যে না, জেলে যেতে হয়েছে সালমান এফ রহমান সাহেবের সাথে, ইন্ডিপেন্ডেন্টের সাথে সেটা বলবেন, এটার সাথে যুদ্ধ অপরাধ এটার সঙ্গে ওটার সম্পর্ক নাই। কিন্তু এই যে আমি বলতে চাচ্ছি যে আপনি যে শুরুতে আপনাকে বলেছিলাম যে উপদেষ্টার সঙ্গে লড়তে গিয়েছিলেন, তো আজকে মানে একটা কলাম লেখার কারণে এবং আরো কতগুলি বিষয় ছিল, তখন তালাশের ব্যাপার ছিল, আমার মনে আছে যতখানি, অনেকদিন আগের কথা। তো এখন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু দেখেন? না, যারা প্রকাশ করতে পারে তারা সবসময় পারে। আমি তখনও পেরেছি, আমি এখনো পেরে যাচ্ছি। আর যারা পারে না তারা তখনও পারেনি, এখনো পারে না। দালালি যারা করার তারা আগেও করতে, এখনো করছে। আর যারা দালালি করে না তারা কোনোদিন শেখ হাসিনার কাছে যায়নি, বিএনপির কাছে যায়নি, এখনো তারা ডক্টর ইউনূসের কাছে যাচ্ছে না। তো দেয়ার ইজ এ ম্যান। আমরা তো বাংলাদেশে বুক ফুলিয়ে চলছি, আমাদের তো কোথাও ঘুষ দিতে হচ্ছে না, আমাদের ব্যবসা বাণিজ্য সবই ঠিক আছে, আমাদের কোনো জায়গা থেকে লোন নিতে হচ্ছে না, একটা পয়সা কেউ পাবে না, খাওয়া পড়ে না, আমরা ভালো আছি, আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। এর মূল ব্যাপার হলো যে এই যে কিছু মানুষ আছে, আমরা যারা সবসময় কথা বলি আমাদের ঘরে শান্তি আছে, বাড়ি শান্তি আছে, আমাদের কোথাও কোনো সমস্যা নেই। আর কিছু লোক আছে যারা সবসময় সমস্যার মধ্যে থাকে। একেবারে ৭১-এ তাদের সমস্যা ছিল, আইয়ুব খানের সমস্যা ছিল, কিন্তু আমাদের আসলে কখনো, আমার বাবারও ছিল না, আমারও কোনো সমস্যা নেই। আমার সন্তান যারা, এরাও বড় হয়ে গেছে এখন, আল্লাহর মেহরবানিতে তাদের কোনো সমস্যা নেই। এই ধরেন প্রথম আলো, ডেইলি স্টারের সামনে যা হচ্ছে, এই দুইটা পত্রিকাকে নিয়ে যা হচ্ছে, যে ধরনের উস্কানিমূলক বক্তব্য, মানে যা হচ্ছে, মানে গণমাধ্যমের স্বাধীনতাটা এখন কোথায়, কি অবস্থায় আছে? এর সাথে গণমাধ্যম না, এখানে প্রথম আলো, ডেইলি স্টার তাদের দায়িত্ব এড়াতে পারবে। এখানে তাদের অনেক ভুলভ্রান্তি আছে, তারা অনেক মানুষকে প্রভোগ করে, অনেক মানুষকে ইগনোর করে, এবং ইন্টেলেকচুয়ালি ডিসঅনেস্টি বলতে যে জিনিসগুলো বোঝায়, এরকম অনেক কিছু আমাদের এই সংবাদপত্রে হয়ে থাকে। সেই জন্য ডেইলি স্টার এবং প্রথম আলো, এই মিস্টার মতিউর রহমান, ওনার সাথে তো আমার একসাথে চাকরি করার সুযোগ হয়েছে, উই ওয়ার্ক টুগেদার আজকের কাগজে। তো যার জন্য চিনি তাদেরকে। মাহফুজা নাম সাহেবের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে, আমি ডেইলি স্টারে চাকরি করেছি SM আলীর আন্ডার, উনি তখন নির্বাহী সম্পাদক ছিলেন। তো যার জন্য আমরা তো একসাথে। আপনি তো আমার চেয়ে লাকি, আমি SM আলীকে পাইনি, আমি মাহফুজা নামকে পেয়েছি ডেইলি স্টারে। হ্যাঁ, আপনি ডেইলি স্টারে অনেক পরে, আর আমরা যখন পেয়েছি আমরা নিজাম অনেক আগে, যখন শিপিং কর্পোরেশন ভবনে নিচতলাতে, তখনও বের হয়নি, 4-6 মাস যাবত ওটা শুধু ডামি কপি বের হয়েছে, ওই সময়টাতে আমি কাজ করেছি। যার জন্য আমি এদেরকে চিনি, এদের সবাইকে মোরালে চিনি। মূল ব্যাপার হলো তারা কেউ সুপারম্যান, কেউ সাধ্য তেঁতুলের বেশি নন না। তারপর তাদের জ্ঞান, গরিমা, শিক্ষা দীক্ষা যোগ্যতা এমন পর্যায়ের না যে তাদেরকে টাচ করা যাবে না। কিন্তু এখন হলো কি, এই দুটো পত্রিকাকে তারা ব্যবহার করে সমাজে এরকম একটা এলিট অবস্থা তারা মানে গড়ে তোলার চেষ্টা করেছে। মনে হচ্ছে যে তারা একটা স্বপ্নের জগতে আছে। এগুলো মানে অনেক মানুষকে আহত করে, অনেক মানুষ কষ্ট দেয়, এবং তাদের দ্বারা রিয়েলি যারা মনে করে যাচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, তারা এলিট সমাজ তৈরি করেছে, একটা অংশ তৈরি করেছে। আপনারা যারা মনে করেন না, তারা একটা প্রথম আলো, ডেইলি স্টার চেয়ে ভালো কিছু করেন না, অসুবিধা কি? এটা ভালো, এটা ভিন্ন প্রশ্ন, এটা একটা ভিন্ন প্রশ্ন। ফার্স্ট থিং হলো যে যদি আমার দ্বারা মানে পার্সোনালি আমি নিজে, আপনি ক্ষতি হন এক, আর যদি একটা সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দেশে একটা 1/11 হয়েছিল, এবং সেই 1/11-এর কারণে অন্ততপক্ষে 30 থেকে 40 বছর আমরা গণতন্ত্রের পথে পিছিয়ে গিয়েছি। এবং এই যে 1/11-এর পরে তড়িঘড়ি করে একটা ইলেকশন, 2009 সালের ইলেকশন, পরবর্তীতে যা কিছু ঘটেছে, এই সব কিছুর জন্যই আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারের যে দায়, এটাতে এড়াতে পারেন না। স্বয়ং মাহফুজা নাম সাহেব থেকে শুরু করে সবাই
প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বীকার করেছেন এবং শেখ হাসিনার জমানাতেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। তো যার জন্য এখানে হয় কি, সবাই যদি নেগোসিয়েশন করে, যেখানে বিএনপি আওয়ামী লীগ নেগোসিয়েশন করছে, জামাত বিএনপি নেগোসিয়েশন করছে, সেখানে একটা পত্রিকার বিরুদ্ধে যদি কারো কোনো আপত্তি থাকে, অভিযোগ থাকে, সেগুলো নিয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা হতে পারে। তো সেই আলোচনার জায়গাটা না করে যদি যারা এক পক্ষ আমাকে একবার প্রথম আলো পুড়িয়ে দিতে হবে, আই ডি নট লাইক ইট, আবার প্রথম আলো যে না এদের সাথে আমাদের কিসের কথা, আমরা আনটাস, আমরা বের করব, এরকম এগুলো হয় না। এটা সব জায়গাতে, এই প্রথম আলোতে একটা সময় ভুল করলো, তারা কি বায়তুল মোকাররমের খতিবের কাছে গিয়ে মাপ চেয়ে আসেননি? তারা সেখানে গিয়ে সরি বলে আসছে, সবকিছু করে আসছে। এখন দেখুন, প্রথম আলো, আপনি জানেন যে শেখ হাসিনা একদম পছন্দ করতেন না প্রথম আলো, ডেইলি স্টার, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দুটি পত্রিকা প্রবেশ নিষিদ্ধ ছিল, আপনি জানেন। এমনকি তাদের বিজ্ঞাপন বন্ধের জন্য যত রকম কলাকৌশল দরকার ছিল সবই কিন্তু করে। মানে আওয়ামী লীগ প্রথম আলো, আওয়ামী লীগ না, ব্যক্তিগতভাবে শেখ হাসিনা এটা তার ব্যক্তিগত ইস্যু ছিল। বিএনপি প্রথম আলো ডেইলি স্টার তুলে ধরে করে, জামাত প্রথম আলো দেখতে পারে না। এই আমি বলবো মোল্লারা, আলেমরা কেউ প্রথম আলো দেখতে পারে না। এখন যখন আমরা সাংবাদিকতা, আমি সঠিক পথে আছি কিনা আমরা নির্ধারণ করি, যখন সব পক্ষই আমার বিপক্ষে থাকে, তখন আমরা বুঝতে পারি যে আমি সঠিক পথেই আছি।